তো আজকে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এর শ্রেণী বিভাগ সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী এটি মূলত কত প্রকার এবং কি কি? সেমিকন্ডাক্টর কয় প্রকার? মূলত সেমিকন্ডাক্টর দুই প্রকারের একটি হচ্ছে পিওর বা বাংলাতে যাকে আমরা বলি খাঁটি সেমিকন্ডাক্টর, আরেকটি হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। খাঁটি সেমিকন্ডাক্টর এবং ভেজাল সেমিকন্ডাক্টর। খাঁটি এবং ভেজাল সেমিকন্ডাক্টর এটাকে আরেকভাবে বলা যায়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হলো এক্সট্রিনসিক। অর্থাৎ খাঁটিটাকে বলা হয় ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। খাঁটি এবং ভেজাল, খাঁটি সেমিকন্ডাক্টর এবং ভেজাল সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো প্রথমে আমরা খাঁটি সেমিকন্ডাক্টরের দিকে একটু আলোচনা করে নেই। খাঁটি সেমিকন্ডাক্টর কাকে বলে? খাঁটি বলতে তোমরা প্রত্যেকেই ভালোভাবে জানো খাঁটি কাকে বলে। খাঁটি মানে যার মধ্যে কোনো ভেজাল নেই। যে সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো প্রকার ভেজাল নেই তাকেই খাঁটি সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সবই কিন্তু খাঁটি সেমিকন্ডাক্টর। সিলিকন, জার্মেনিয়ামের কথা বারবারই আমরা এই কারণে বলি, বাজারে সেমিকন্ডাক্টর দ্বারা উৎপন্ন যত প্রকার ডিভাইস বা কম্পোনেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো কিনতে পাওয়া যায়, তাদের 95%ই তৈরি হয় এই দুইটা মৌল থেকে, সিলিকন এবং জার্মেনিয়াম থেকে। এই জন্য সিলিকন এবং জার্মেনিয়ামকে বলা হয়ে থাকে খাঁটি বা পিওর সেমিকন্ডাক্টর, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার ভেজাল নেই। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসবো ভেজাল সেমিকন্ডাক্টরে। ভেজাল সেমিকন্ডাক্টর কীরকম? খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি অন্য কোনো মৌলকে অপদ্রব্য হিসেবে মিশ্রিত করা হয়, অন্য কোনো মৌলকে যদি এই খাঁটি সেমিকন্ডাক্টরগুলোর সঙ্গে মিশ্রিত করা হয়, তখন মিশ্রিত করার ফলে যে জিনিসটা উৎপন্ন হবে সেটাই হলো ভেজাল সেমিকন্ডাক্টর। এখন এখানে প্রশ্ন থাকবে, ভেজাল সেমিকন্ডাক্টর আমরা কেন তৈরি করব? ভেজাল সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয়তা কি? আর ভেজাল হিসেবে কোন কোন মৌল যুক্ত করা যেতে পারে? অর্থাৎ আমি আগেই বললাম যে খাঁটি সেমিকন্ডাক্টর আমরা কোনগুলোকে বলবো, একটি হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। এই দুটাকে মূলত আমরা বলে থাকি খাঁটি সেমিকন্ডাক্টর। এই খাঁটি সেমিকন্ডাক্টরগুলোর সাথে অপদ্রব্য হিসেবে যদি আমরা ভেজাল যদি আমরা মিশ্রিত করি তাহলে সেটাকে বলা হবে ভেজাল সেমিকন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে কি ভেজাল হিসেবে মিশ্রিত করব, আর ভেজাল হিসেবে মিশ্রিত করার পর কি কি তৈরি হবে, তারপরে আমরা জানবো ভেজাল কেন আমরা মিশ্রিত করব। প্রথমেই তোমরা জেনে রাখো, এই খাঁটি সেমিকন্ডাক্টর, পিওর বা খাঁটি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সিলিকন এবং জার্মেনিয়ামের সঙ্গে ভেজাল হিসেবে দুই ধরনের মৌলকে সংযুক্ত করা যায়। একটি হচ্ছে ত্রিযোজী মৌল আর একটা হচ্ছে পঞ্চযোজী মৌল। তাহলে খাঁটি সেমিকন্ডাক্টরগুলো কোনগুলো? আমি আবারও বলছি, খাঁটি সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর। এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে মিশ্রিত করা যায় ত্রিযোজী মৌল এবং পঞ্চযোজী মৌল। এখানে লিখেই দিই তোমাদেরকে মৌল, ত্রিযোজী মৌল এবং পঞ্চযোজী মৌল। ত্রিযোজী মৌল কাকে বলে? রসায়ন বা কেমিস্ট্রির ভাষায় যে সকল মৌলের যোজনী সংখ্যা 3 তাদেরকে ত্রিযোজী মৌল বলা হয়ে থাকে। আর যে সকল মৌলের যোজনী সংখ্যা 5 তাদেরকে পঞ্চযোজী মৌল বলা হয়ে থাকে। পঞ্চ মানে হচ্ছে 5, তাহলে 5টা যোজনী আর হচ্ছে 3টা যোজনী। যোজনী কি সেটাও তোমরা কেমিস্ট্রি থেকে জানো। আচ্ছা, মোহাম্মদ আতিক মুর্শিদ একটা প্রশ্ন করেছে, স্যার আপনি আগের ক্লাসে বলেছিলেন রেজিস্টারের গায়ে কালার ব্যান্ড 4 অথবা 5 হয়, কিন্তু বইয়ে 3, 4 এবং 5 এই 3টি ব্যান্ড দেওয়া আছে। আপনি যদি একটু বুঝিয়ে দেন তাহলে উপকৃত হতাম। তুমি এখনো কালার কোড নিয়ে পড়ে আছো। শুধুমাত্র ওই কালার ব্যান্ডের উপর ওই 3টাই হয় না। আমি বলেছি যে বাজারে নর্মালি সাধারণত 4 এবং 5 ব্যান্ডের কালার কোডের রেজিস্টার কিনতে পাওয়া যায়। বাজারে যত আমাদের বাংলাদেশের বাজারে যত প্রকারের রেজিস্টার আছে সবগুলো হচ্ছে 4 এবং 5 ব্যান্ডের মধ্যে। 3 ব্যান্ডের যেটা কথা বলেছো, 3 ব্যান্ডেরও হয়, আরও কিছু ব্যান্ডের, স্পেশাল ব্যান্ডেরও কিছু রেজিস্টার আছে বাজারে, কিন্তু সিরামিক রেজিস্টার আছে বাজারে, আরও বেশ কিছু রেজিস্টার আছে যেগুলোতে কালার কোড দেওয়া থাকে না, অন্যভাবে মান নির্ণয় করতে হয়, কিন্তু কালার কোডের উপর ভিত্তি করে মূলত বাজারে কিনতে পাওয়া যায় 4 এবং 5 ব্যান্ডের। এই জন্য আমি 4 এবং 5 ব্যান্ডের কথা বলেছি, এবং তোমাদের প্রশ্নেও তাই আসবে, অঙ্কতেও তাই আসবে। এরপরে বিস্তারিত যদি আমরা বলতে চাই তখন আমরা সামনাসামনি যখন দেখা হবে বিষয়গুলো আরও তোমাদের সামনে ক্লিয়ার করব। তো যাই হোক,
যে সকল মৌলের যোজনী সংখ্যা 3, যোজনী সংখ্যা 3 কেন বলা হয়? যে এরা যখন অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যায় তখন হয় এই মৌলগুলো 3টা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে বা নিজেদের কাছ থেকে 3টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাহলে 3টা মৌল ইলেকট্রন গ্রহণ করার বা 3টা মৌল ইলেকট্রন ছেড়ে দেওয়ার এই যে প্রবণতা, এটাকে আসলে যোজনী বলা হয়। পঞ্চযোজী মৌলের ক্ষেত্রে সেই সংখ্যাটা হয়ে যায় 5, অর্থাৎ এরা অন্য কোনো মৌলের সাথে যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন এরা 5টা ইলেকট্রন মানে আদান প্রদান করার ক্ষমতা রাখে, অর্থাৎ 5টা ইলেকট্রন হয় গ্রহণ করতে পারে অথবা 5টা ইলেকট্রন তারা ছেড়ে দিতে পারে। ত্রিযোজী মৌল কোনগুলো খেয়াল করে দেখো, আমি ত্রিযোজী মৌলের এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা দিয়েছি বোরন, একটা দিয়েছি অ্যালুমিনিয়াম এবং আরেকটা দিয়েছি গ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এগুলো হচ্ছে ত্রিযোজী মৌল, এখানে লিখেই দেওয়া রয়েছে এগুলো ত্রিযোজী মৌল। আর পঞ্চযোজী মৌল কোনগুলো? এই সাইডে আমি পঞ্চযোজী মৌলের নামগুলো লিখেছি, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি এগুলো হচ্ছে পঞ্চযোজী মৌল, অর্থাৎ এই সকল মৌলের যোজনী সংখ্যা 5 আর এই মৌলগুলোর যোজনী সংখ্যা 3। তাহলে খাঁটি সেমিকন্ডাক্টর কোনগুলো? সিলিকন, জার্মেনিয়াম। তাহলে এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে আমরা ত্রিযোজী মৌলকে যুক্ত করতে পারবো অথবা পঞ্চযোজী মৌলকে যুক্ত করতে পারবো, অন্য কোনো মৌলকে আমরা যুক্ত করতে পারবো না। এখন ত্রিযোজী মৌলকে যদি যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে? পঞ্চযোজী মৌলকে যদি আমরা যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে? যখন আমরা এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌলকে যুক্ত করব, তার মানে খাঁটি সেমিকন্ডাক্টর তার সাথে আমরা ভেজাল হিসেবে মিশ্রিত করব ত্রিযোজী মৌল। তাহলে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যদি আমরা ত্রিযোজী মৌলকে সংযুক্ত করি বা যুক্ত করি তখন আমাদের যে সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। কেননা এইটা ছিল খাঁটি, তার সাথে মিশালাম ভেজাল, খাঁটির সাথে ভেজাল মিশালাম। তোমরা জানো বাজারে তেল কিনতে পাওয়া যায়। এখন যদিও বা আমাদের ব্যবসায়ীরা অনেক ভালো হয়েছে, আগেকার যুগে দেখা যাইতো যে সয়াবিনের সাথে ভেজাল হিসেবে পাম অয়েল মিশ্রিত করতো। তাহলে সয়াবিন হচ্ছে যদি আমরা ধরি পিওর, তাহলে ভেজাল হিসেবে মিশ্রিত করা হচ্ছে পাম অয়েল। আবার অনেকের সময় দেখা যায় যখন দুধ বিক্রি করে দুধ বিক্রেতারা, তখন দেখা যায় অনেক মানুষই আছে যারা দুধের সাথে পানি ভেজাল হিসেবে মিশায়। তাই বলে কি দুধের সাথে কেরাসিনকে মেশানো যাবে ভেজাল হিসেবে? সবকিছু কি মেশানো যাবে? আবার ধরে নাও যে সয়াবিনের সাথে কি আমি কেরাসিন মিশাইতে পারবো, ডিজেল মিশাইতে পারবো, পেট্রোল মিশাইতে পারবো, তাহলে কি সেই তেল খাওয়া যাবে? খাওয়া যাবে না। সুতরাং ভেজাল হিসেবে সবকিছুই কিন্তু মিশ্রিত করা যায় না। খাঁটি সেমিকন্ডাক্টরগুলোর সাথে ভেজাল হিসেবে দুইটা জিনিসই মিশ্রিত করা যায়, হয় ত্রিযোজী অথবা পঞ্চযোজী। যদি ত্রিযোজী মৌল যুক্ত করো তাহলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হবে তার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যদি পঞ্চযোজী মৌল মিশ্রিত করো, পঞ্চযোজী মৌল কোনগুলো? এই যে ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি, এই ধরনের মৌলগুলো যদি খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত করো তাহলে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা কয় ধরনের ভেজাল সেমিকন্ডাক্টর পেলাম? 2 ধরনের, পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তার মানে ভেজাল সেমিকন্ডাক্টর কয় প্রকার? 2 প্রকার, একটি হলো পি টাইপ আর একটি হচ্ছে এন টাইপ। পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ আর এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এইটুকু। আমি আবারও একবার রিপিট করছি, সেমিকন্ডাক্টরের শ্রেণীবিভাগ। সেমিকন্ডাক্টর মূলত 2 প্রকার, একটি হচ্ছে খাঁটি আর একটি হচ্ছে ভেজাল। খাঁটি কোনগুলো? সিলিকন, জার্মেনিয়াম, যাদের মধ্যে কোনো প্রকার ভেজাল থাকে না, সেগুলো হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর। আর এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ভেজাল মিশাবো তখন যে সেমিকন্ডাক্টর উৎপন্ন হবে সেগুলো হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। ওকে, এই ভেজাল সেমিকন্ডাক্টর কয় প্রকার? 2 প্রকার, পি টাইপ আর একটা এন টাইপ, পজিটিভ টাইপ আর একটা হচ্ছে নেগেটিভ টাইপ। পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়? খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল যুক্ত করলে। আর এন টাইপ সেমিকন্ডাক্টর উৎপন্ন হয় খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করলে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ভেজাল মেশাবো সেমিকন্ডাক্টরে? আমরা কেন ভেজাল মেশাবো? তোমরা এর আগের ক্লাসগুলো থেকে হয়তো হালকা পাতলা জেনেছো। আসলে এই আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো সামনাসামনি না হলে একটু সমস্যা হয়ে যায়, তোমাদের ফিডব্যাকটা আমরা নিতে পারি না। সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর কাকে বলে? যে সকল পদার্থের কারেন্ট পরিবহন ক্ষমতা বা কন্ডাক্টিভিটি পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। অর্থাৎ সেমিকন্ডাক্টরগুলোর ভিতর দিয়ে, এই পিওর সেমিকন্ডাক্টরগুলোর ভিতর দিয়ে কারেন্ট খুবই সামান্য পরিমাণ প্রবাহিত হয়। কিন্তু এই সামান্য পরিমাণ যদি কারেন্ট প্রবাহ হয় তাহলে দেখা যায় যে আমাদের ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো থাকে সেখানে ওই সার্কিটগুলোর কাজ করতে অনেক ডিলে হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, অর্থাৎ একটা আউটপুট রেজাল্ট পাইতে অনেক সময় লেগে যায়। তাহলে কারেন্ট পরিবহন ক্ষমতা যদি শুধুমাত্র বৃদ্ধি করা যায়, অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে বৈশিষ্ট্য তা অক্ষুণ্ণ থাকবে, শুধুমাত্র কারেন্ট পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন তোমাদেরকে যদি আরেকটু এখানে বলার চেষ্টা করি, আমার কাছে
40 লিটার দুধ আছে, ধরে নাও আমার কাছে 40 লিটার দুধ আছে, এই 40 লিটারের সাথে আমি যদি 2 লিটার পানি মিশ্রিত করি, তাহলে টোটাল আমি কি পাবো, মোট আমি কি পাবো, মোট পাবো 40 এবং 42 লিটার। 42 লিটার কি পাবো, দুধ নাকি পানি? যেহেতু এখানে দুধের পরিমাণ বেশি, তাই দুধের সাথে 2 লিটার পানি মিশালে এখন 42 লিটার যেটা তৈরি হবে সেটা অবশ্যই কিন্তু দুধই থাকবে, অর্থাৎ এখানে দুধের বৈশিষ্ট্যই বেশি পরিমাণে থাকবে। কিন্তু এটা কি পিওর দুধ? না, এটা হচ্ছে ভেজাল দুধ। তাহলে এই ভেজাল দুধ আমরা কেন করলাম? শুধুমাত্র পরিমাণটা বৃদ্ধি করার জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সেমিকন্ডাক্টরগুলোর ভিতর দিয়ে কারেন্ট খুব সামান্য পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এগুলোর সাথে যদি আমরা ভেজালগুলো মেশাই, ত্রিযোজী বা পঞ্চযোজী ভেজালগুলো যদি আমরা মেশাই, তাহলে এই সেমিকন্ডাক্টরগুলোরই অর্থাৎ মূল বৈশিষ্ট্য সেমিকন্ডাক্টরেরই থাকবে, কিন্তু কারেন্ট পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে সেমিকন্ডাক্টরের কারেন্ট পরিবাহতা বৃদ্ধির জন্যই আমরা মূলত এই ভেজালগুলো মিশিয়ে থাকি। আর খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী অথবা পঞ্চযোজী, অন্য কোনো যোজনী নয় কিন্তু, ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌল মিশ্রিত করার যে পদ্ধতি তাকেই বলা হয় ডোপিং। একজন প্রশ্ন করেছে যে ডোপিং কাকে বলে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ডোপিং কাকে বলে। আমি আবারও রিপিট করছি, খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌল মিশ্রিত করার যে পদ্ধতি তাকেই বলা হয় ডোপিং। তাহলে ডোপিংটা কি? ভেজাল মেশানোর আসলে পদ্ধতি। ডোপিং মূলত ভেজাল মেশানোর পদ্ধতি। কার সাথে? খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে। এখন প্রশ্ন হলো ডোপিং কেন করা হয়? একটু আগেই বললাম কেন আমরা ভেজাল মিশিয়েছি, যেই কারণে ভেজাল মিশিয়েছি সেটি হলো ডোপিং কেন করা হয় তার উত্তর। অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টরের কারেন্ট পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য ডোপিং করা হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ ডোপিং। ডোপিং এর উত্তরটা আমি দিয়ে দিয়েছি। আমি একটু সামনের দিকে এগোতে চাচ্ছি, কারণ এইটুকুতে আমাদের বসে থাকলে চলবে না। খেয়াল করে দেখো, আমরা আরেকটা প্রশ্নের একটু সমাধান আমরা করব, সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, শক্তি স্তর। শক্তি স্তর, শক্তি স্তর কি? আমি তোমাদেরকে এর আগের ক্লাসে একদিন বলেছিলাম যে মূলত ইলেকট্রনগুলো অবস্থান করে সর্বশেষ, মুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে সর্বশেষ কক্ষপথে। কেমিস্ট্রি নিয়ম অনুযায়ী নিলস বোর, তারপরে আরও অনেক বেশ কয়েকজন রসায়নবিদ, তারা হচ্ছে কেমিস্ট্রির বিষয়ে এই পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আসলে অনেকগুলো ধারণা দিয়ে গেছেন। তোমার হচ্ছে প্রথমে রাদারফোর্ড দিয়েছিলেন, রাদারফোর্ডকে সংশোধন করলেন আরেক সায়েন্টিস্ট, তাতে সেটাকে সংশোধন করলে আরেক সায়েন্টিস্ট, এইভাবে বারবার সায়েন্টিস্টরা সংশোধন করতেই আসছে। কিন্তু মূলত একটা জিনিস আমরা এখান থেকে নিশ্চিত হয়েছি যে ইলেকট্রনগুলো মূলত অবস্থান করে সর্বশেষ কক্ষপথে, তাই না? এখন এই সর্বশেষ কক্ষপথে যে মুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে, মুক্ত ইলেকট্রনের কথা বলছি, তাদের পরিমাণ কারণেই কিন্তু কারেন্ট প্রবাহিত হয়। এখন এই মুক্ত ইলেকট্রনগুলোতে আমরা ভালোভাবেই জানি যখন অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন ইলেকট্রন আদান অথবা প্রদান করার ক্ষমতা রাখে। তো এই আদান প্রদান ক্ষমতা রাখার সময় কিংবা চাপ প্রদান করার সময় যদি আমি একটু ইলেকট্রিক্যালের ভাষায় আসি, তাহলে এই ইলেকট্রনগুলোকে যখন বাহির থেকে যখন চাপ প্রয়োগ করা হয় তখন এরা ছুটাছুটি করে। ইলেকট্রন সমূহ কি করে? ছুটাছুটি করে। অর্থাৎ বাহির থেকে যদি চাপ প্রদান করা হয়, বাহ্যিক একটা চাপ প্রদান করা হয় এই মুক্ত ইলেকট্রনগুলোর উপরে, তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলো ছুটাছুটি করে। আর এই ছুটাছুটির ফলে এক ধরনের শক্তি নিঃশেষিত হয়ে যায়, যেটাকে আমরা কি বলে থাকি? কারেন্ট বলে থাকি। যার কারণেই বলা হয় ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয়? কারেন্ট বলা হয়। যেমন আমি একটা স্বাভাবিক মানুষ, এই অবস্থায় যদি আমাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে যদি আমি একটা দৌড় দিয়ে আসি, তাহলে দেখা যাবে দৌড় আমি ঠিকই দিব, এই ছুটাছুটি করার জন্য আমার ভিতর থেকে কিন্তু এক ধরনের শক্তি বের হয়ে যাবে। এই যে শক্তিটা বের হয়ে যাবে, এই শক্তিটাকেই মূলত, এটা তো আমার মানুষের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রেও যখন ইলেকট্রন ছুটাছুটি করে তখন ওখান থেকে এক ধরনের শক্তি বের হয়ে আসে, এটাকে আমাদের কি বলা হয়? কারেন্ট বলা হয়। ইলেকট্রনগুলো ছুটাছুটির ফলেই কিন্তু কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্ট পাওয়া যায়, এটা তো মোটামুটি আমরা সবাই জানি বা বুঝতে পারছি। কিন্তু এই ইলেকট্রন যখন ছুটাছুটি করে তখন এরা কি আগের কক্ষপথে বা পরের কক্ষপথে চলে যায়? না, তারা কিন্তু নিজ কক্ষপথে অবস্থান করে। শুধুমাত্র সেই কক্ষপথ থেকে যে উপকক্ষপথগুলো রয়েছে সেই উপকক্ষপথে তারা একটা 3 ডাইমেনশনাল আকৃতিতে বিন্যস্ত হয়ে যায়। তো সেটা হচ্ছে কেমিস্ট্রির ভাষা। আমি একটু আমাদের ইলেকট্রনিক্স ভাষায় এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কাকে বলে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। 3টা পদার্থের জন্যই, অর্থাৎ সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটর কি ঘটনা ঘটে থাকে খেয়াল করে দেখো।
তাহলে তোমরা অলরেডি কেমিস্ট্রি হোক কিংবা তোমরা বেসিক ইলেকট্রনিক্স হোক কিংবা তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস হোক, যে কোনো একটা বই পড়ে তোমরা জানো যে তোমার ইলেকট্রনগুলো নর্মালি অবস্থান করে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আমরা কি বলি, ভ্যালেন্স ইলেকট্রন, তাই না, ভ্যালেন্স ইলেকট্রন। তো এইটা হচ্ছে অঙ্কন করেছি আমি তোমাদের ইনসুলেটরের জন্য। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড বা শক্তি স্তর কেমন হয়, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য, আর এইটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহীর জন্য। সবগুলো পদার্থের ক্ষেত্রেই তিনটা করে ব্যান্ড থাকে, একটা এনার্জি ব্যান্ডে তিনটা স্তর থাকে। একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর একটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এটাকে শুধুমাত্র এনার্জি গ্যাপ বলা হয়ে থাকে বা অনেক সময় বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ, অর্থাৎ এই জায়গাতে একটা শূন্য স্থান থাকে। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে মুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে। মুক্ত ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে, ভ্যালেন্স ব্যান্ডে। এটার ক্ষেত্রেও তাই, সৃষ্টিকর্তা এমনভাবে একইভাবে সকল পদার্থকে তৈরি করেছে। এটা সেমিকন্ডাক্টর, এর ভ্যালেন্স ব্যান্ড এইটা, এর কন্ডাকশন ব্যান্ড এইটা, আর এটার ফরবিডেন এনার্জি গ্যাপ হলো এরকম। কন্ডাক্টরের ক্ষেত্রেও তাই, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এখন মুক্ত ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে, ভ্যালেন্স ব্যান্ডে। সবগুলোর ক্ষেত্রেই তাই, ব্যালেন্স ব্যান্ডে এই মুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে। এই মুক্ত ইলেকট্রনগুলো ছোটাছুটি কখন করবে, যখন বাহির থেকে এদের উপর চাপ প্রয়োগ করা হবে। এই চাপকে আমরা কি বলি, ভোল্টেজ। এই চাপকেই আমরা বলি ভোল্টেজ। এই বৈদ্যুতিক চাপকে আমরা কি বলি, ভোল্টেজ। তার মানে ভোল্টেজ প্রদান না করা পর্যন্ত কিন্তু কারেন্ট পরিবাহিত হবে না, অর্থাৎ কারেন্ট পরিবহন হবে না যতক্ষণ না পর্যন্ত বাহ্যিকভাবে চাপ প্রয়োগ করা হবে। এখন যদি চাপ প্রয়োগ করা হয়, বাহির থেকে যদি এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করা হয়, তিনটার উপরেই প্রেশার ক্রিয়েট করলাম। আমাদের কাছে কন্ডাক্টর হিসেবে অ্যালুমিনিয়াম বা সিলভার বা টাংস্টেন এই ধরনের জিনিস আছে। সেমিকন্ডাক্টর হিসেবে রয়েছে সিলিকন বা জার্মেনিয়াম। অপরিবাহী হিসেবে রয়েছে প্লাস্টিক, কাঁচ কিংবা তোমার রাবার, এই ধরনের জিনিস। এখন এই তিনটার উপরই আমরা চাপ প্রয়োগ করেছি। তাহলে চাপ প্রয়োগ করলে এই ভ্যালেন্স ব্যান্ডের ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি ঘটনা ঘটবে, এই ভ্যালেন্স ব্যান্ড যদি তার অবস্থান থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনগুলো ছুটাছুটি করতে পারতেছে। কিন্তু যদি ওখানে না যায়, তাহলে বুঝবো যে আমাদের ছুটাছুটি করতে পারতেছে না। তাহলে আমরা যদি কন্ডাক্টরের কথা খেয়াল করি, পরিবাহী, এখানে যখন চাপ প্রয়োগ করা হবে, এই ভ্যালেন্স ব্যান্ডের মুক্ত ইলেকট্রনগুলো সহজেই এরা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কেননা এদের মাঝখানে যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা একেবারেই নাই বললেই চলে, জিরো, প্রায় শূন্যের কাছাকাছি। এটা কোনো গ্যাপই নয়, এখানে কোনো গ্যাপই নাই। কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের মাঝে কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ যেগুলো তোমাদের হচ্ছে এই কন্ডাক্টর পদার্থ, অ্যালুমিনিয়াম, সিলভার, এই ধরনের কন্ডাক্টর পদার্থের ক্ষেত্রে মাঝখানে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে না। ফলে সহজেই চাপ প্রয়োগ করলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ব্যান্ডের ভ্যালেন্স ইলেকট্রনগুলো সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, কিংবা সেখান থেকে সহজেই তারা আবার ফিরে আসতে পারে। কেন ফিরে আসবে, তারা কি ফিরে সত্যি আসবে নাকি সারা কন্ডাকশন ব্যান্ডে থেকে যাবে? তারা অবশ্যই কন্ডাকশন ব্যান্ড থেকে আবার বারবার ফিরে আসবে। কিভাবে? ছোটবেলা আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমরা ইয়ো খেলতাম। আমাদের যখন আমরা মানে ছোটকালে শিশু ছিলাম বা স্কুল লাইফে পড়াশোনা করতাম, প্রাইমারি স্কুলে, তখন আমাদের বাবারা আমাদেরকে ইয়ো নামে একটা খেলনা খেলে দিত। ওটাকে আমরা থ্রো করতাম, মাটির দিকে থ্রো করতাম, আমাদের হাতে সুতা বাঁধা থাকতো। থ্রো করার জন্য ঠিকই আমরা চাপ প্রয়োগ করতাম, কিন্তু সে কিন্তু অটোমেটিকলি আমাদের হাতে আসে, আবার অটোমেটিকলি চলে আসতো। থ্রো করতে সময় লাগে ঠিকই, কিন্তু আসার জন্য আমাদের কিন্তু আর সময় লাগে না। আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। কুকুরকে দেখেছো তোমরা? কুকুর, যে বাসার যে পোষা কুকুরগুলো থাকে, সেই পোষা কুকুরকে তুমি যতই বাহিরে ধাক্কা দিয়ে বের করে দাও না কেন, সারাদিন যদি ওরা বাহিরে ঘেউ ঘেউ করে ঘুরেও বেড়ায়, সন্ধ্যার সময় দেখবা ঠিকই তোমার বাসার দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। ইলেকট্রনগুলোর স্বভাবও ঠিক তাই রকম, সেরকমই, ওই কুকুরের মতো, কিংবা বলতে পারো ওই খেলনার মতো। এই ইলেকট্রনগুলো সবসময়ের জন্য এরা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করবে। কিন্তু যেহেতু আমি চাপ প্রয়োগ করেছি, তাই এরা ভ্যালেন্স ব্যান্ড থেকে কোথায় যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে, অর্থাৎ উপশক্তি স্তর পর্যন্ত যাবে, মাঝখানে কোনো গ্যাপ নাই। কিন্তু তাই বলে উপশক্তি স্তরে তারা থেকে যাবে না, তারা আবার দ্রুতই কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে।
কারণ সবসময়ের জন্য ইলেকট্রন অবস্থান করবেই ওখানে। তার মানে দেখা যাচ্ছে যে এই জায়গাতে একটা ইলেকট্রনগুলো কি হচ্ছে, যাচ্ছে আবার ফিরে আসতেছে, যাচ্ছে ফিরে আসতেছে, যাচ্ছে ফিরে আসতেছে, যাচ্ছে ফিরে আসতেছে। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো বারবার কি করে, ছোটাছুটি করতে পারে, মাঝখানে কোনো প্রকার গ্যাপ থাকে না, যার কারণেই এই কন্ডাক্টরগুলোর ভিতর দিয়ে সহজেই কারেন্ট পরিবহন হতে পারে। এই গ্যাপটা ঠিক এরকম, আমি যদি ইলেকট্রন হই, আমাকে তোমরা ইলেকট্রন হিসেবে কল্পনা করো, আমি ইলেকট্রন, আমাকে আমার মা হয়তো বা বাবা হয়তো আমাকে লাঠি দিয়ে তাড়ান দিছে, এখন সামনে আমার কাজ হলো দৌড় দেওয়া, আর যাই হোক ম্যাথ থেকে বাঁচতে হবে, দৌড় দেওয়া, আমি দৌড় দিয়েছি, কিন্তু সামনে যদি আমার কোনো বাধা না থাকে তাহলে আমি সহজেই দৌড় দিতে পারবো। কিন্তু তাই বলে কি সারাদিন আমি বাইরে থাকবো? ভাত তো খাওয়া লাগবে, ওই সন্ধ্যার সময় আবার ঠিকই আমাকে বাসায় ফিরে আসতে হবে, তাই না? আমি আমার নিজ জায়গাতে আবার ফিরে আসবো। কখন ফিরে আসবো? যখন দেখবো বাপ বাড়ির থেকে বার হয়ে গেছে, অর্থাৎ চাপ যখনই নাই তখনই আমি চলে আসবো, আমার উপর প্রেশার নাই তখনই আমি চলে আসবো বাসায়, তাই না? তো আমার ছুটাছুটি করতে সামনে কোনো বাধা নেই, যার কারণে সহজেই আমি ছুটাছুটি করতে পারছি। অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো সহজেই ছুটাছুটি করতে পারে, যার কারণে কন্ডাক্টরের ভিতর দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন হতে পারে। এবার একটু আমরা অপরিবাহী পদার্থগুলো খেয়াল করে দেখি। এই যে কাঁচ, রাবার, প্লাস্টিক, এই ধরনের পদার্থের কথা বললাম, এদের ক্ষেত্রে কি হয়, এদেরকেও বাহির থেকে কিন্তু চাপ প্রদান করা যায়, এদেরকেও বাহির থেকে ভোল্টেজ প্রদান করা যায়, কিন্তু মাঝখানে এতই বিশাল পরিমাণ গ্যাপ, আমাকে তারা দিছে, মনে করো এবার আমি ইনসুলেটর, আমাকে আমার বাপ মা লাঠি দিয়ে তারা দিছে, কিন্তু সামনে যে দৌড় দিব, সামনে আমার দেখতেছি রাস্তা ব্লক, সামনে আমার একটা নদী, এখন যতই তারা দেখে আমি কি আর যাইতে পারবো? বা সামনে বিশাল একটা গর্ত, আমি কি যাইতে পারবো গর্তের পারে? আমাকে বাধ্য হয়ে ওই জায়গাতে থাকা লাগবে। যার কারণে এই ইনসুলেটরের ক্ষেত্রে মাঝখানের গ্যাপটা অনেক বেশি হওয়ার কারণে, এটা নদী পরিমাণ একটা গ্যাপ, এই গ্যাপটা অনেক বেশি হওয়ার কারণে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে আর যাইতে পারে না। কন্ডাকশন ব্যান্ডে যদি যাইতে না পারে, তাহলে এটা কি আর ছোটাছুটি করতে পারতেছে? পারতেছে না। তার মানে এটা কি আছে? স্থির আছে। একটু আগেই বললাম, আমি যখন মাঠে, খেলার মাঠে দৌড় দিব, স্বাভাবিকভাবে আমি ক্লান্ত হব। আমি দৌড় না দিয়ে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি, বসে থাকি, তাহলে কি আমি ক্লান্ত হব? হব না। তখন কি আমার ভিতর থেকে শক্তি বের হবে? হবে না। ঠিক তেমনি ভাবে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে যতই চাপ প্রয়োগ না করো না কেন, এরা যেহেতু কন্ডাকশন ব্যান্ডে যেতে যাইতে পারে না, কন্ডাকশন ব্যান্ড থেকে আবার ফিরে আসতে পারে না, এই অপশনই নাই, মাঝখানে বিশাল বড় গ্যাপ, যার কারণে এই ভ্যালেন্স ব্যান্ডগুলোকে যতই ভোল্টেজ প্রদান করা হোক, এরা ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে, যার কারণে এদের ভিতর দিয়ে কোনো প্রমাণ বিদ্যুৎ পরিবাহিত হয় না। এই কারণে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কারণ এদের ছোটাছুটি করার কোনো অপশন নাই, আর ইলেকট্রন ছোটাছুটি না করলে কারেন্ট পরিবহন হবে না। সেমিকন্ডাক্টর, সরি, খেয়াল করে দেখো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একই অবস্থা, ব্যালেন্স ব্যান্ডেই সকল ইলেকট্রন অবস্থান করছে, কিন্তু এর যে গ্যাপটা, এর গ্যাপটা হচ্ছে কন্ডাক্টরের মতোও নয়, ইনসুলেটরের মতোই নয়। কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো গ্যাপই নাই, ইনসুলেটরের ক্ষেত্রে বিশাল গ্যাপ, এর ক্ষেত্রে গ্যাপটা সামান্য পরিমাণ। অর্থাৎ আমাকে তারা দিছে, আমি মারছি দৌড়, ঝাইরে কুশে দৌড়, আমাদের গ্রামের ভাষায় বলে ঝাইরে কুশে দৌড় মারছি, কিন্তু সামনে দেখতেছি এবার নদী না, সামনে আসছে এবার আমার একটা ছোট্ট একটা গর্ত। এখন আমি গর্তর আগ পর্যন্ত ঠিকই দৌড়ে যাব, কিন্তু তারপরে যাওয়ার পর আমাকে একটু হলেও থামতে হবে, যে ওখানে গর্তের ওখানে একটা লাভ দিতে হবে। কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো গর্ত ছিল না, খুব সহজেই দৌড়াদৌড়ি করতে পারতাম। ইনসুলেটরের ক্ষেত্রে এমন বিশাল গ্যাপ, আমি দৌড়াদৌড়ি করতে পারতেছি না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্যাপ আছে কিন্তু অল্প পরিমাণে, গর্ত আছে অল্প পরিমাণে, যার কারণে ওই জায়গা পর্যন্ত ঠিকই যাচ্ছি, কিন্তু ওখানে যে আমার গতিটা স্লো হয়ে যাচ্ছে, ধীর হয়ে যাচ্ছে। যার কারণে এই কন্ডাক্টরের মতো স্বাভাবিকভাবে সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলো সহজে ছুটাছুটি করতে পারে না, করে, কিন্তু এই গ্যাপটাকে অতিক্রম করে যাওয়ার পরে আবার এর মতো না যে একবার গ্যাপ অতিক্রম করতে পারি না, এসে গ্যাপ অতিক্রম করে ঠিকই, কিন্তু ওর মতো না, যার কারণে এখান থেকেও ফিরে আসে ইলেকট্রনগুলো, কিন্তু খুব অল্প পরিমাণে। যার কারণে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাঝামাঝি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই গ্যাপের পরিমাণ কত? এই গ্যাপের পরিমাণ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট। এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপের পরিমাণ কত? 1 ইলেকট্রন ভোল্ট পরিমাণ গ্যাপ থাকে। ইলেকট্রন ভোল্ট কাকে বলে? তোমরা গুগলে সার্চ দিলেও পাবা, তোমরা কেমিস্ট্রি থেকেও জানতে পারবা ইলেকট্রন ভোল্ট কাকে বলে। ইনসুলেটরের ক্ষেত্রে এই গ্যাপের পরিমাণ থাকে প্রায় 15 ইলেকট্রন ভোল্ট, বিশাল গ্যাপ, প্রায় 15, প্রায় সবসময় জন্য 15 হবে তা না। আমি এখন 15 লিখে দিলাম, দুদিন পর সবাই প্রশ্ন করবে, স্যার আপনি বললেন 15, এখানে তো দেখতেছি 14 হয়, এখানে তো দেখতেছি 12 হয়, এখানে দেখতেছি 16 হয়, 15.5 হয়। এই কারণে বলতেছি এটা প্রায় হলো 15 ইলেকট্রন ভোল্ট। সবসময়ের জন্য 15 হবে, সকল পদার্থের ক্ষেত্রে যে 15 হবে তা না। কাঁচের আর রাবারের তো একটু আলাদা হবেই,
কিন্তু প্রায় 15 ইলেকট্রন ভোল্ট। যে পরিমাণ গ্যাপটা আছে সেই গ্যাপটাতে এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে না। তাহলে এর প্রায় 15 ইলেকট্রন ভোল্ট, এর ক্ষেত্রে তাই প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। তাই বলে সব সিলিকনের ক্ষেত্রে 1 হবে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 1 হবে তা না, 1 এর চেয়ে সামান্য একটু কম বেশি আছে, কিন্তু প্রায় 1 ইলেকট্রন ভোল্ট পরিমাণ। এটা নিয়ে আবার তোমরা 2 দিন পর প্রশ্ন করবা, যার কারণে আমি বলে দিচ্ছি। আর এইটার ক্ষেত্রে কোনো গ্যাপ থাকে না। আমি বলেছি প্রায় শূন্য, সবার ক্ষেত্রে যে শূন্য তা না, শূন্যর কাছাকাছি। এত সামান্য পরিমাণ হয়তো গ্যাপ থাকতে পারে যেটার সাথে কোনো গুরুত্ব বহন করে না, হয়তো 0.0001 ইলেকট্রন ভোল্ট, তো ওটা কোনো গ্যাপই না, ওটাকে শূন্যই ধরা যায়। কথা কি বুঝতে পেরেছো? এই হলো 3টি পদার্থের, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বা শক্তি স্তরের ব্যাখ্যা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা ক্লাসের রিয়াকশন দেখলেই বুঝতে পারবো। তোমরা কি ধরনের কমেন্ট করেছো বা রিয়াকশন দিয়েছো কিনা ক্লাসে, তাহলেই বুঝতে পারবো। ভালো না লাগলেও বুঝতে পারবো। যদি ফেসবুক কর্তৃপক্ষ মার্ক জুকারবার্গ যদি একটা ডিসলাইক অপশন দিত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমার ক্লাসে একটা ডিসলাইক মেরে দিলে বুঝে ফেললাম আমার ক্লাসটা ভালো লাগে নাই, ঠিক আছে। লাভ রিয়াক্ট মেরে দিলে তাহলে বুঝবো হ্যাঁ আমার ক্লাসকে খুব ভালোবেসেছো তোমরা, তাই না? এরকম সব অপশন আসলে দেওয়া দরকার ছিল। যাই হোক, তোমরা প্রত্যেকে আশা করি এই আজকের ক্লাসটা দরকার হলে প্রয়োজনে আবারও একবার দেখবে, যতবার প্রয়োজন হবে ততবার দেখবে। এটা লাইভটা থেকেই যাবে ক্লাসের মধ্যে। আর যদি প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করবে, কমেন্ট বক্সে জানাবে, আমি খেয়াল করে দেখবো অন্য শিক্ষকরা কী করে আমি জানি না, তবে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সহায়তা করার জন্য। ভুলভ্রান্তি থাকবেই মানুষের, কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। যেমন সত্য কথা ঠিক তেমনিভাবে ম্যান ইজ মর্টাল, মানুষ সবসময় ভুল করে, এটাও সত্য কথা। কথা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু বাংলা অনুবাদ নয়, এটা আমার তত্ত্ব। কী জন্য আমি কথা বলি সেটা আমি পরে একদিন ক্লাসে বুঝিয়ে দিব। আর আজকে কি তোমরা গল্প শুনবে? না, আজকে আর গল্প শোনাবো না, কারণ হচ্ছে আজকে ক্লাসের টাইমও পার হয়ে গেছে। আর বড় কথা হচ্ছে আমার অফিসিয়াল কিছু কাজও রয়েছে। এক্সট্রিমলি সরি, তোমরা হয়তো যারা গল্পের জন্য অপেক্ষা করছো, কারণ আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা হলো ক্লাসের চেয়ে গল্প বেশি পছন্দ করে। তবে তোমাদের জন্য শুভকামনা সবসময় থাকবে। প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।